আমন্ত্রণ ২১-এর রাতে। আমাদের আজকের বিষয় তারেক রহমানের সামনে কি চ্যালেঞ্জ। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক, লেখক ও কলামিস্ট মোস্তফা কামাল। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আবু হেনা রাজ্জাকী। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা সবাই জানি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন, তিনি দেশের পথে আছেন। দেশব্যাপী একটি তাকে অভ্যর্থনা জানানোর জন্য ব্যাপক প্রস্তুতি, সারা দেশ থেকে নেতাকর্মীরা জড়ো হয়েছেন এরই মধ্যে ঢাকা শহরে। আশা করা যায় যে বিএনপির যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী লোক সমাগম ঘটবে। আমি মোস্তফা কামাল ভাইকে দিয়ে শুরু করতে চাই। যে বিষয়টি নিয়ে আসলে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, তারেক রহমান আসছেন দীর্ঘদিন পর স্বদেশের পথে, স্বদেশের পক্ষে আসবেন তিনি। তার সামনে আসলে বেশ কিছু চ্যালেঞ্জ আমরা দেখতে পাই। আসলে আপনি কিভাবে দেখছেন, তার চ্যালেঞ্জগুলো কি কি? জি, ধন্যবাদ আপনাকে। সুন্দর প্রশ্ন করেছেন আপনি। ছোটোখাটো কয়েকটা চ্যালেঞ্জ কিন্তু আমরা এরই মধ্যে দেখেছি। চ্যালেঞ্জ ছিল তিনি আসবেন কিনা, যে কারণে বিএনপির মাঝে মধ্যে বলতে হয়েছে যে তিনি শিগগিরই আসবেন। তো আবার প্রশ্ন ছিল শিগগিরে বলতে কয়দিনকে বোঝায়, কিন্তু গত 4-5 মাস ধরে কিন্তু শিগগিরের মধ্য দিয়ে চলে গেছে। অবশেষে তিনি আকাশে আছেন, বাংলাদেশের পাতালে নামবেন সম্ভবত দিনের মধ্যভাগে। এখানে আবার আমরা ওই যে চ্যালেঞ্জের অংশ যেটা বললেন, একটা বৈপরীত্য দেখেছি। আমাদের ধারণা ছিল তিনি ওখান থেকে যাত্রা করার আগে লন্ডনে যে বিএনপির নেতাকর্মীরা আছেন বা তার সহচররা দীর্ঘদিন থেকে আছেন, তাদেরকে একটা অনুরোধ করেছেন। অনুরোধটার মধ্যে রকম ফের আছে। প্রথমেই বলেছেন আমি একটা কথা বলবো, তারা অনুমতি দিয়েছে বলতে। তারপরে বলছে আমি বলার পর এটা কিন্তু শুনতে হবে। কি সেটা? যে আমি যখন লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাব, লন্ডন এয়ারপোর্টে আপনারা কেউ জমায়েত করতে পারবেন না, এটাতে নুইসেন্স ক্রিয়েট হওয়ার একটা আশঙ্কা আছে। আমাদের ধারণা ছিল যে বাংলাদেশেও সম্ভবত সেটার একটা সীমিতকরণ করা হবে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে না, সেটা বাংলাদেশে করা যায়নি। ওইটার ফলো আপ যদি এখানে পড়তো, কারণ বাংলাদেশের বাস্তবতাটা ভিন্ন। তিনি লন্ডনে 17 বছর ছিলেন, এটা লন্ডনের জন্য ঘটনা না, আমাদের জন্য ঘটনা। আবার আমাদের এখানে 17 বছর পরে আসবেন, আমাদের জন্য কিন্তু বড় ঘটনা। চাইলেই বিমানবন্দর একেবারে সীমিত করা যাবে, লোক চলাচলের মধ্যে বাধা দেওয়া যাবে, এত সহজ না বিষয়টা। তারপরও তিনি আসছেন, বিএনপির দিক থেকে স্বাভাবিকভাবে প্রত্যাশা থাকবে তারা রাস্তাঘাটে দাঁড়াবেন, সংবর্ধনা জানাবেন। যেটির সঙ্গে একটা আবেগ জড়িত, মানুষ আবেগের বিষয় আছে, দীর্ঘ আবেগের বিষয়। তো সেই জায়গায় নিরাপত্তার একটু নিয়ে আমরা চিন্তিত কিন্তু হতেই পারি। যেনতেন আয়োজন নয় কিন্তু ঢাকায় এই মুহূর্তেও, ঢাকার বাইরের প্রচুর লোক সমাগম এই ঢাকায়। তো এরকম অবস্থায় যখন তিনি ঢাকা আসবেন, ওখানে আমরা এই পর্যন্ত যে শিডিউলটা দেওয়া হয়েছে, যে নেমে প্রথমে বলা হয়েছিল হাসপাতালে যাবেন, তারপরে সংবর্ধনায় আসবেন। পরবর্তীতে এটা চেঞ্জ করা হয়েছে যে আগে সংবর্ধনায় যাবেন, ওখান থেকে এবং সংবর্ধনায় তিনি একাই বক্তব্য দেবেন। অর্থাৎ এইগুলোর মধ্যেও কিন্তু একটা সাবধানতা, একটা সীমাবদ্ধতা কিন্তু আছে। অর্থাৎ সীমিতকরণ বা সাবধান হওয়ার একটা প্রবণতা আমরা দেখছি, সেটা অবশ্যই প্রয়োজন। এখন চ্যালেঞ্জের বিষয়টা, মূল চ্যালেঞ্জের বিষয়টা, বিএনপির নেতাকর্মীদের প্রত্যাশা তিনি আসবেন, দল আরও শক্তিশালী হবে, বিএনপি ক্ষমতায় যাবে। তাদের সীমানার মধ্যে এতটুকুই তাদের ভাবনা। এর পাশাপাশি জনপ্রত্যাশার বিষয়টি আছে, জনপ্রত্যাশার যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু ক্ষমতায় যাওয়া তার জন্য চ্যালেঞ্জ না, তার জন্য রক্তের উত্তরাধিকারের মতো দুটা বিষয় কিন্তু সামনে আছে। একটা হচ্ছে যে বাংলাদেশ দফায় দফায় কিন্তু বিভিন্ন সময়ে নানান ধরনের খাদে পড়েছে, অন্ধকার খাদে পড়েছে, আধা খাদে পড়েছে। ওখান থেকে তুলে আনার দৃষ্টান্ত বাংলাদেশে বিএনপির। প্রথমত 15 আগস্ট ট্র্যাজেডির পর কিছুদিন পাল্টা কু এটা সেটার পরে জিয়াউর রহমান সাহেব তখন ক্ষমতা নিয়ে 3.5 বছর দেশ চালালেন। দেখা গেল দেশের চেহারা চেঞ্জ করে ফেললেন। শুধু চেহারাই চেঞ্জ করেননি, বাংলাদেশকে একটি স্বনির্ভর রাষ্ট্রের দিকে সিঁড়িতেও কিন্তু নিয়ে গেলেন। কোত্থেকে তুলে? খাত থেকে তুলে। যখন ছিল লুটতরাজ, হানাহানি, খুনাখুনি, মাত্র 3.5 বছরের, যেটা ঐতিহাসিকদের অনেকে, রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে বলেন সেটাকে ম্যাজিক্যাল। আর যারা একটু ধর্মাস্ত্রয়ী তারা বলেন যে আল্লাহর কোনো রহমত ছিল। খাত থেকে দেশকে তোলার দ্বিতীয় দৃষ্টান্ত তৈরি করেছেন বেগম খালেদা জিয়া।
দীর্ঘ 9 বছর যখন এরশাদের স্বৈর শাসনে দেশের কাঠামোগুলো ভেঙে গেল, প্রতিষ্ঠানগুলো তছনছ হয়ে গেল, এক ধরনের হাহাকার নৈরাজ্য যে কি হবে দেশটার, ওই সময়ে দেশটাকে কিন্তু খাত থেকে টেনে তুললেন বেগম খালেদা জিয়া। তো ওই জায়গায় তারেক রহমানের জন্য কিন্তু এখন এই দুইটা একদম ফরজের মতো, তার বাবার উত্তরাধিকার ধরে রাখা, তার মায়ের কৃতকর্মের ফলো আপ রাখা। এই মুহূর্তে দেশে সন্ত্রাস নানান জায়গায়, মব ভায়োলেন্স একটা নতুন যোগ হয়েছে, আগুনের ঘটনা ঘটছে, নানান সহিংসতা ঘটছে। এই মুহূর্তে তারেক রহমান সাহেব যখন দেশে আসবেন, হয়তো তিনি এসেই তো আর ক্ষমতায় যাবেন না, বা ক্ষমতায় গেলেই সব করা যায় তা কিন্তু নয়। তারেক রহমান সাহেব কি বলেন, কি সিদ্ধান্ত দেন, কি আহ্বান জানান, সেটার উপরে কিন্তু নির্ভর করছে যে আমাদের এই চলমান যে নৈরাজ্য আছে, অর্থনৈতিক সেক্টরে যে বন্ধাত্ব আছে, সেটা কেটে যাবে তার হয়তো দিক নির্দেশনামূলক বক্তব্যে। তার আগে তিনি গত কয়েকদিন কিন্তু কয়েকটা পরিকল্পনার কথা কিন্তু জানিয়েছেন তিনি, যে অর্থনীতিকে দেশকে কোন দিকে নেবেন, শিক্ষা সেক্টরে কোন দিকে নিতে চান, রাজনৈতিক বন্দোবস্ত কি করতে চান, এগুলো কিন্তু মোটামুটি পরিষ্কার করে বলেছেন গত কয়েকদিন। তো ওই জায়গায় মোটা দাগের চ্যালেঞ্জ, একদম নগদ চ্যালেঞ্জ, যেটা যে দেশে আসার পর থেকে বা পরদিন থেকেই যদি তার ডিরেকশনে, তার নির্দেশনায়, তার আহ্বানে আমরা এই বিদ্যমান বা চলমান যে নৈরাজ্যগুলো আছে, যে মব ভায়োলেন্স আছে, বিভিন্ন জায়গায় যে অবিশ্বাস আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, সেটা যদি একটু উতরাতে থাকে একটু একটু করে, আমরা একদম ধারণা করতে পারি যে তৃতীয় দফায় বাংলাদেশকে খাত থেকে টেনে তোলার দৃষ্টান্তটা তার হাত দিয়ে হবে। জি, আপনার কাছে আমি আবারও আসবো। এই পর্যায়ে আমি আবু রাজ্জাকের কাছে আসতে চাই। আমরা শুনছিলাম বেশ কিছু চ্যালেঞ্জের কথা। তিনি বলছিলেন যে নির্বাচনের পরবর্তী চ্যালেঞ্জের কথাই তিনি, পরবর্তী এবং আগের কথাই তিনি বলছিলেন মোস্তফা কামাল। আপনার কাছে জানতে চাই আসলে নির্বাচনের আগের রাজনৈতিক চ্যালেঞ্জগুলো আসলে তার জন্য কি অপেক্ষা করছে? ধন্যবাদ আপনাকে আর আমার বন্ধুবর আলোচক কামাল ভাই, আমি তারে খুব ভালোবাসি, আর আপনার দর্শক শ্রোতা যারা আছেন। আসলে তারেক জিয়া সাহেব দীর্ঘ 17 বছর 16 বছর অ্যাবসোলুটলি দেশের বাইরে ছিলেন। এক টেলিফোনিক কন্ট্যাক্ট, সোশ্যাল মিডিয়ার কন্ট্যাক্ট, ভার্চুয়াল মিটিং, এছাড়া কোনো ফরমেশন, কোনো যোগাযোগের মাধ্যম তার জন্য ছিল না। ফিজিক্যালি গিয়ে দেখা করা, দে আর ভেরি ফিউ ইন নাম্বার। মানে এত বড় একটা দলের হার্ডলি আমার কাছে মনে হয় ঢাকা থেকে গিয়ে দেখা করা, আমি 17 বছরে কয়জন করছে আমি ঠিক জানি না, 2,500,000 করতে পারে, সেটিও কম, সীমিত, সেটিও সীমিত। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা আমাদের ঘরে থেকে আমাদের ঘরটা ঠিক রাখতে পারি না। সুতরাং আপনি কেউ যদি বলে যে 16 বছর বাইরে থেকে তার দল সম্পূর্ণ ঠিক আছে, আমি গ্রহণ করব না। যদি থাকতোই উনি না আসলেও পারতেন, আমি ওই অর্থে বলছি, না আসলেই পারতেন, ওইখানে বেশি ইলেকশন করেন না, হি হ্যাজ দ্য রাইট, কথার কথা বলছি। তো সেই জন্য সুতরাং তাকে আসতেই হবে ঘর গুছাইতে হইলে। আর ঘর গুছানোর প্রশ্ন মানি হলে কিছু ইনডিসিপ্লিন বিষয় এখানে আছে। আমরা ইতিমধ্যে দেখছি বিএনপির বিভিন্ন দায়িত্বশীল নেতার নানা রকম বক্তব্যে মনে হয় যে তাদের ভিতরে কিছুটা ফ্যাকশন আলাদা আলাদা আছে। সেটাকে একটা জায়গায় আনতে হলে অবশ্যই তাকে আসতে হবে। তার আসা উচিত ছিল বহু আগে, সেই বিতর্কে আমি যাচ্ছি না। বিএনপি নেতাদের মধ্যে ফ্র্যাকশন দেখছেন আপনি? বক্তব্যে ফ্র্যাকশন দেখছি, এক এক রকমের কথা। সেটা একটু উল্লেখ করবেন কি? উল্লেখ করা খুব জরুরি না। যেমন নমিনেশন চেঞ্জ হচ্ছে, ফর এক্সাম্পল, এই যে নমিনেশন এতদিন যাদের কিন্তু তার থেকে যে 10, 12, 25 জন মাইনাস হয়ে যাচ্ছে, তাদের মানসিক অবস্থাটা কি, তারা এটাকে কিভাবে নিবে? ওখানে তৃতীয় ব্যক্তি যদি আসে অন্য দলের, সেটাকে কিভাবে? রাজনৈতিক চ্যালেঞ্জ আসলে এটা তো নিজের দলের চ্যালেঞ্জ বলছি। এইবার আসেন, ওনার চ্যালেঞ্জ 2 ধরনের, বিফোর ইলেকশন অ্যান্ড আফটার ইলেকশন। বিফোর ইলেকশনের একটা বললাম তার দলীয়, দ্বিতীয়টা আসেন, আপনাকে বিফোর ইলেকশন কি বলতে হবে? প্রতিশ্রুতি দিবেন। 15 বছরের যন্ত্রণার পর কি বার্তা আপনি দিবেন এসে দেশবাসীকে, যে আমরা তোমার 15 বছরের যে ব্যথা যন্ত্রণা লাঘব করব। কি? আয়নাগর হবে না, চ্যালেঞ্জ করতে হবে। বিনা বিচারে হত্যা হবে না, চ্যালেঞ্জ করতে হবে। সংস্কার যেগুলো করেছে সেগুলোর ব্যাপারে বাস্তবায়ন। সংস্কার তো পরের চ্যাপ্টার, সংস্কার কিছু হয় নাই, ওটা গণভোট পাস হইলে তারপরে সংসদ অ্যাপ্রুভাল দিবে। বুলশিট, ওগুলো কিচ্ছু হবে না, আমি বলে দিচ্ছি, সংস্কার কিচ্ছু হবে না। সংস্কার হবে না কেন? আপনি সবাই তো আপনি করেন না ইলেকশন। আপনি তো কি বলছেন, গণভোট যদি হাও হয় পার্লামেন্টের অ্যাপ্রুভাল লাগবে।
কথাটা বোঝার চেষ্টা করেন। নো গ্যারান্টি অ্যাট অল, আমি ওই বিষয়ে আলাপই করতে চাই না। যেটা বলতেছিলাম, তাহলে আপনি এই আমাদের তারেক রহমান সাহেব এসে এই বিষয়গুলো ওনাকে ফেস করতে হবে, জনগণকে কি প্রতিশ্রুতি দিবেন এবং সেটা এটা দিতে হবে ইলেকশনের আগে। কর্মসংস্থানের কথা বলছেন, এগুলো কিন্তু ক্ষমতায় যাওয়ার পর আবার এক্সিকিউট করতে হবে। দেশ এখন সেখানে নাই, আপনি বললেই হবে না। আরেকটা বিষয় আপনাকে বলতে হবে, সেটা হলো কি হবে আপনার ফরেন পলিসি, ক্লিয়ার করতে হবে। আমি লিখে দিচ্ছি, আপনাকে ক্লিয়ার করতে হবে। কারণ বাংলাদেশে ইতিমধ্যে হাসিনা আইডেন্টিফাইড, শেখ হাসিনা উনি কোন বলয়ের, ইউনূস সাহেব আইডেন্টিফাইড উনি কোন বলয়ের। জি, আপনাকে ক্লিয়ার করতে হবে। এই ক্লিয়ার করতে গিয়ে একটা জিনিস আমার খুবই বেদনাদায়ক, আমি এই দলের দায়িত্বশীল লোকের জন্য বলি। আমরা দেখলাম আনন্দবাজার পত্রিকা একটা শিরোনাম আসছে, শিরোনামটা পড়লেই এনাফ যে কি পরিমাণ আমাকে আন্ডারমাইন্ড করুক বা স্যাটায়ার করুক। লিখছেন, খালেদা পুত্রের সম্বল, দিল্লির বন্ধুত্ব ও মুক্তিযুদ্ধ। তার মানে মুক্তিযুদ্ধ হাতিয়ারটা ব্যবহার করতে হবে, দিল্লির বন্ধুত্ব এনশিওর করতে হবে। কে করবে? খালেদা পুত্র। কেন খালেদা পুত্র নয়? মানে জিয়ার পুত্র নয়, কিংবা সাবেক প্রধানমন্ত্রীর সন্তান নয়, কিংবা বিএনপির এই মুহূর্তের কর্ণধার তারেক রহমান। এই কথা কেন লিখলো না? একটা পত্রিকা লিখছে, এটা দিল্লি সরকারের স্টেটমেন্ট নয়। কিছুদিন আগে দেখলাম পত্রিকা কি বলছে, কলকাতার এক পত্রিকায় ফখরুল ইসলাম আলমগীর সাহেব চ্যালেঞ্জ করছেন যে উনি বলেন নাই। একই চ্যালেঞ্জ এখানে আসে নাই কেন? আমার নেতা, আমি এই দেশে প্রধানমন্ত্রী হিসেবে স্বপ্ন দেখতেছি তারেক রহমান সাহেবই হবেন। তাই সেই নেতাকে যখন একটা পত্রিকা বলে, একটা দায়িত্বশীল লোক, এত বড় একটা পার্টির প্রধান, খালেদা পুত্র মানে কি? আমি আজকেও দাবি করতেছি এই প্রতিবাদ করতে হবে, নয়তো আমরা ধরে নিব যে অন্যরকম আমরা চিন্তা করব আপনারা কারা। এইবার আসেন, এটা আমি এই প্রসঙ্গে আসলো বলে বললাম। এরপর আসেন কি চ্যালেঞ্জ, বিচারের কন্টিনিউশন। প্রতিশ্রুতি দিতে হবে যে ইয়েস, বিচারটা কার? কোনো ব্যক্তির না, স্বৈরাচার ছিল। আপনারা দায়িত্বশীল দাবি করতেছেন, বিশাল আন্দোলন আপনারা করেছেন, সেই আন্দোলন করে তাকে যখন সরিয়েছেন, তাইলে আপনার সেই বিচার কন্টিনিউ থাকবে, সেটাকে প্রতিশ্রুতি দিতে হবে। 4 নম্বর আসেন, জুলাই চেতনা ধারণকারীদের মূল্যায়ন। যে আমরা তো জুলাই চেতনা ধারণ করি, তা আপনারা যদি ধারণ করেনি, তাইলে জুলাই চেতনা মঞ্চ আলাদা কেন, ইনকিলাব মঞ্চ কেন, এনসিপি দল হইল কেন? আপনাদের সাথেই তো মিশে যেতে পারতো। সময়ের ব্যবধানে অতীতে কি করছেন, এই 5ই আগস্টের পরে ওগুলোতে আমি যাচ্ছি না। লেটেস্ট যেটা হচ্ছে, আওয়ামী লীগের লোক যোগ দিচ্ছে আপনার দলে। যোগ দেওয়াটাকে আমার অপরাধ না, কিন্তু আওয়ামী লীগ তো অ্যাবসলিউটলি জুলাই চেতনা বিরোধী। সেই লোক যখন আপনার দলের ভিতরে যাতায়াত জায়গা পাচ্ছে, তাহলে আমি কি করে করব যে আপনি জুলাই চেতনা লালন করছেন? এইবার আসেন যে অর্থনৈতিক মুক্তি কি হবে, সেই প্রতিশ্রুতি দিতে হবে। যে টাকা পাচার হয়েছে উদ্ধার করার দায়িত্ব নিতে হবে, কারণ আপনার দলের বহু লোক স্যাটায়ার করছে এই সরকারকে, যেই সরকার অনেক ক্ষমতাধর। তার প্রমাণ হইল এই হাদি যখন সিঙ্গাপুরে গেল, সিঙ্গাপুরের ফরেন মিনিস্টার যোগাযোগ রাখছে। বাংলাদেশের কোনো মন্ত্রী, সিঙ্গাপুরে বহু লোক চিকিৎসা নিয়েছে, বহু মন্ত্রী, কেউ তাদের সাথে দেখা করতে যায় নাই। তাহলে আপনাকে বুঝতে হবে যে সেখানে ফরেন মিনিস্টার যোগাযোগ করছে। সেই ইউনূস সাহেবের বদনাম, গীবত, এর কোনো অন্ত নাই। আপনাকে টাকা উদ্ধার করবেন, সেই প্রতিশ্রুতি দিতে হবে। দেশের টাকা, জনগণের টাকা, আপনি মহানায়ক হবেন, এটার প্রতিশ্রুতি দিতে হবে। দিতে হবে মানে এই চ্যালেঞ্জগুলো আমাকে মোকাবেলা করতে হবে। পাশাপাশি তার সিকিউরিটির নামে আমরা যেটা দেখতেছি, যে অনুমান যেটা করতেছে, তার নিরাপত্তা বলে, আমি পত্রিকায় পাইছিলাম তার নিরাপত্তা কিভাবে দিবে। সেই নিরাপত্তার নামেও যদি তার মাঠ কর্মীর সাথে তার ডিস্টেন্স হয়ে যায়, তাকে যদি সীমিত লোক তার সাথে দেখা সাক্ষাৎ করে তার দলের মধ্য থেকে এরা বার্তা নিয়ে বাইরে যায়, সেখানে একটা গ্যাপ তৈরি হইতে পারে। কেননা এতদিন উনি বাইরে ছিলেন, একটা অজুহাত ছিল, এখন তো উনি দেশে আসছেন। সুতরাং দেশে এসে সবার সাথে করে ওনার এই ধারণাগুলা, মানে এই ইউনাইটেড করাটা ওনার জন্য বিশাল চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জগুলো তার জন্য রয়েছে বলে আমি মনে করি। জি, আমি এ পর্যায়ে মোস্তফা কামালের কাছে আসতে চাই। আমি এই বিষয়টি নিয়ে আপনার কাছে আসলে জানতে চাচ্ছিলাম, যেটি উনি উল্লেখ করেছেন শেষে। আমি একটু উল্লেখ করতে চাই, তারেক রহমানের নিরাপত্তায় কভার্ট অ্যান্ড ওভার্ট নিরাপত্তা ব্যবস্থা প্রণয়ন করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রেড, ইয়েলো ও হোয়াইট, এই 3 জোনে ভাগ করে সাজানো হয়েছে নিরাপত্তা ছক। রেড জোনে যারা প্রবেশের সুযোগ পাবেন তাদের বিশেষ সিকিউরিটি কার্ড দেওয়া হচ্ছে। ওই কার্ড ছাড়া কেউ সেখানে প্রবেশ করতে পারবেন না।
ইয়েলো জোনের জন্য থাকছে আলাদা কার্ড, যারা এই কার্ড পাবেন তারাই কেবল ইয়েলো জোনে যেতে পারবেন। রেড ও ইয়েলো জোনের বাইরে যে এলাকা থাকবে সেটা বিবেচিত হবে হোয়াইট জোন হিসেবে। এই জোনে প্রবেশ করতে পারবেন সাধারণ মানুষ। আমার প্রয়োজন ছিল এই নিরাপত্তার ব্যবস্থা করা, যেহেতু তারা এসএসএফ এর সিকিউরিটি চেয়েছিলেন, সেটা পাননি। আবার যেটা পেয়েছেন এটাও একেবারেও কম নয়। এই নিয়ে গত কয়েকদিন কিন্তু ভিন্ন মত ছিল, কিছু গুজবও ছিল, গুঞ্জনও ছিল। তো ওই জায়গায় বিষয়টা পরিষ্কার হয়েছে। আর একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতার নিরাপত্তার প্রধান কাজটি কিন্তু তার দলের নেতাকর্মীরাই করে থাকেন, সেটা হচ্ছে প্রকৃত নিরাপত্তা। আবার রাজ্জাকে ভাই যেটা বলেছেন সেটা বাংলাদেশের এক নিষ্ঠুর বাস্তবতা। নিরাপত্তার নামে আলাদা করে ফেলা, সেটা যত না নিরাপত্তা তার চেয়ে নেতাকর্মীদের কাছ থেকে আলাদা করে ফেলা। তারেক রহমান সাহেব নিশ্চয়ই সেটা উপলব্ধি করবেন। কেন বলছি এই কথা? যে 17 বছর দেশে ছিলেন না, কিন্তু ক্ষেত্র বিশেষে দেখা গেছে দেশীয় রাজনীতির, এমনকি তার দলীয় রাজনীতির তথ্য সাবুত তার কাছে দেশের মানুষের চেয়ে বা দেশের নেতাকর্মীদের চেয়ে বেশি ছিল, একটা বিষয়। দ্বিতীয় বিষয়, যে বিদেশে বসে দীর্ঘ সময় বসেও যে এত বড় একটা দলকে পরিচালনা করা যায়, নিয়ন্ত্রণ করা যায়, সেটা কিন্তু চারটিখানি কথা নয়। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সেটা লেখা থাকবে। তো ওই সময়টায় বিএনপিকে ভাঙ্গার কোন চেষ্টাটা না হয়েছে? তৃণমূল বিএনপি, আসল বিএনপি, বিএনপি যুক্ত তো এই দুইটা দল হয়েছেই বা করা হয়েছে। তার উপর আবার বিএনএম অর্থাৎ বিএনপি থেকে বিআরএন, এই দুইটা নিয়ে আরো কয়েকটা। দেখা গেছে শেষ পর্যন্ত এগুলো একটাও টিকেনি। এগুলো যারা করেছেন তাদেরকে কিন্তু এখন খুব একটা খোঁজও পাওয়া যাচ্ছে না। তো আশঙ্কা ছিল যে বিএনপিকে তছনছ করে ফেলা হবে। সেই জায়গা থেকে তারেক রহমান সাহেব দলকে শুধু উদ্ধারে করেননি, দলকে আরও হৃষ্টপুষ্ট সংগঠিত করেছেন। বিশেষ করে গত কয়েক মাসে যারাই কথা শোনেনি হয়তো চট্টগ্রাম, ঢাকায় এই তথ্যটা আসতে না আসতে বাস্তবে দেখা গেল ওই তথ্যটা লন্ডনও পৌঁছে গেছে। এবং ব্যবস্থা নিতে বহিষ্কার অথবা পদাবনতি সময় লাগেনি। কিন্তু এগুলো কিন্তু এক একটা দৃষ্টান্ত যে বাংলাদেশের রাজনীতি বাইরে থেকেও নিয়ন্ত্রণ করা যায়, পরিচালনা করা যায়। বিশ্বের বিভিন্ন দেশে এই দৃষ্টান্ত আছে। ওই জায়গায় তারেক রহমান সাহেব আরেকটা যেটা করেছেন, নিরাপত্তার প্রশ্নে একটু বলতে হয় বা হাইপ তোলার প্রশ্নে বলতে হয়, তিনি তার দলের নেতা কর্মীদেরকে গত কয়েকদিন ধরে কয়েকটা সতর্কতা দিচ্ছেন যে তাকে যেন জননেতা বলা না হয়, তাকে যেন আগামী দিনের রাষ্ট্রনায়ক বলা না হয়, অর্থাৎ তার বন্দনা যেন করা না হয়। তো তিনি যখন এতগুলো পর্ব উতরাতে পেরেছেন, আশা করা যায় যে দেশে পৌঁছার পরও কোন বার্তাটা দিতে হবে সেটাও তিনি যথার্থই বুঝেছেন। জি, এবং সেটা তিনি করবেনও। জি, আমাকে একটু বিরতিতে যেতে হচ্ছে এই পর্যায়ে। দর্শক, একটি বিরতি নিচ্ছে, ফিরছি এখনই। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক, লেখক ও কলামিস্ট মোস্তফা কামাল এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আবু-হেনা রাজ্জাকি। এ পর্যায়ে আমি রাজ্জাকি ভাইকে দিয়ে শুরু করতে চাই। একটু রাজনৈতিক জোট, সমঝোতা, আসন বিন্যাস, ভাগাভাগি, এই বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই। আজকেও বিএনপির পক্ষ থেকে 8টি আসন ছেড়ে দেওয়া হয়েছে শরিক এবং সমমনা দলগুলোকে। আমি একটু উল্লেখ করতে চাই, সমঝোতার আসনগুলোর মধ্যে বগুড়া 2 আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান বান্না, পিরোজপুর 1 আসনে জাতীয় পার্টির কাজী জাফর মোস্তফা জামাল হায়দার, নড়াইল 2 আসনে এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, যশোর 5 আসনে ইসলামী ঐক্যজোটের মুফতি রশিদ বিন ওয়াক্কাস, পটুয়াখালী 3 আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, ঝিনাইদহ 4 গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, ঢাকা 12 আসনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। এইগুলো আমরা দেখলাম। আমরা গতকালও দেখেছি যে 4টি আসনে ছাড় দেওয়া হয়েছে। আসলে এই বিষয়গুলো নিয়ে শরিকদের মধ্যে একটি অসন্তোষ কাজ করছিল, বা এখনও দলের ভেতরে যারা আছেন, নেতাকর্মী আছেন, তাদের মধ্যেও সবসময় একটি মিশ্র প্রতিক্রিয়া কাজ করে। আপনি কিভাবে দেখছেন আসলে বিষয়টি? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হলো, আপনি যদি গণতন্ত্রে বিশ্বাসী হন, জোট অবান্তর। জোট করবেন আফটার ইলেকশন, নট বিফোর ইলেকশন। আপনি আসন ছেড়ে দেওয়ার কে?
আপনি আসন ছেড়ে দেওয়ার মানে কি? টোটাল আসনগুলো আপনি নিতে পারেন, এই জন্য আমি এটা ছেড়ে দিচ্ছি অমুকের জন্যে। আমার কাছে বিষয়টা গ্রহণযোগ্য না। কিন্তু একসঙ্গে যারা রাজনীতি করে আপনি তাদের করেন, একসঙ্গে রাজনীতি করেন, অসুবিধা তো নেই। প্রত্যেকটা রাজনৈতিক দলের আইডিওলজি কিন্তু আলাদা, সেটি থাকতে পারে, অবশ্যই থাকতে পারে তো আলাদা। ইতিমধ্যে দুই একটা দল কিন্তু তাদের দলটাকে বাদ দিয়ে বিএনপিতে যোগ দিছে। আমি নাম বলতে চাই না, আমার মুখস্থ। এটি সবাই জানে, আমরা না না, সংবাদ মাধ্যমে আমি নাম বলতে চাই না এই কারণে, দরকার নাই তো। কিন্তু এতে রেজাল্টটা হচ্ছে কি, নাম্বার ওয়ান, আপনার আইডিওলজি আপনি বিকিয়ে দিলেন। লক্ষ্য কি? একটু এমপি হবেন, আর কিচ্ছু না। একটু এমপি হবেন, আইন প্রণয়ন করবেন। শুধু আইন প্রণয়ন করাই, এমপি হওয়ার পর যদি শুধুই আইন প্রণয়ন করতো, এটাই যদি কাজ হইতো, তাহলে 9টা 5টা কেউ অফিস করতো না পার্লামেন্টে, কেউ করবে না, আমিও করব না। কারণ ওটা তো একটা বিশাল দায়িত্ব। ওটার জন্য আপনি কয় টাকা বেতন পাবেন? একটা ফুল প্লেজের লয়ার যে মাসে 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা রোজগার করে, একটা গরিবানা মতো যে 5 লাখ করে, পার্লামেন্টের বেতন আপনার 5 লাখ নাই, তাহলে আপনি 9টা 5টা অফিস কেন করবেন? নো ডাউট অ্যাবাউট ইট, এর সাথে প্রচুর টাকার ব্যাপার আছে। আজকে মার্কিন কংগ্রেসম্যানের দেখলাম 5 জন একটি চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টাকে, সেখানে বলেছেন সব রাজনৈতিক দলের অংশগ্রহণের কথা তারা বলেছেন। ভালো কথা, ভালো কথা। আমি আই ডু এডমিট, ভালো কথা, করুক, সেটা পরে আসছি। তাহলে আপনি যখন দলের প্রতীক ছাড়া নির্বাচন করবেন, বিএনপির দল ছাড়া, মানে ধানের শীষ ছাড়া, আপনি নিশ্চিত ফেল। এবং এইটা যারা উপলব্ধি করতে পারছে, তারা দল বিকিয়ে দিয়ে, ভাই আমি আপনার দলে যোগ দিলাম, দলে যোগ দিলাম এইবার। তাহলে ফার্স্ট দেখেন ভবিষ্যৎ ফলাফল, পরবর্তী মুহূর্তে আপনি জানেন না এখনও তাদের ভাগ্যে নমিনেশন হবে কি হবে না। কারণ তারেক রহমান সাহেব আসার পর কি পরিস্থিতি আমরা জানি না। তারপর তাহলে আমসাল আপনার 2টা গেল, দলও ছেড়ে দিলেন, আইসে পড়লেন বিএনপিতে। তারপরে বিএনপিতে এখন আপনি বিএনপি ম্যান, আপনি আপনার দল নিয়ে আর কথা বলতে, আপনার দল শেষ। আর অন্য যারা আছেন যাদেরকে সিট ছাড়ছে, যারা নিজ নিজ দল থেকে করবেন, কিন্তু বিএনপির ধানের শীষটা পাবেন না, নিশ্চিত আপনি মোটামুটি ফেল। কোনো মিরাকেল যদি পাশ করায় আর অন্য কোনো কারিশমা যদি থাকে, কারণ আপনি যদি দলে প্ল্যানই করতে পারেন যে আপনার জন্য আসন ছেড়ে দিলাম, তাহলে অনেক প্ল্যানই হতে পারে যে যাদেরকে এই আসনগুলো দিছে তাদের বিজয় সুনিশ্চিত হবে। কারণ নির্বাচন কন্ডাক্ট করবে কারা? প্রশাসন। এবং আমি বহু আগে বলছি, এখনও বলছি, 3টে স্টেক হোল্ডার এক জায়গায় আসতে হবে নির্বাচনের জন্য। সরকার এবং প্রশাসন, এটা বড় স্টেক হোল্ডার, তারপরে রাজনৈতিক দল। আর রাজনৈতিক দল হিসেবে আপনি বলতে পারেন বিএনপি, জামাত, এনসিপি, এরা বড় স্টেক হোল্ডার, ওগুলো তো লিস্টের বাইরে। তো এই স্টেক হোল্ডার যদি একত্রে, তাহলে সমঝোতা অনেক কিছু হইতে পারে। আপনি যখন আসুন, তাহলে সমঝোতা তো এটাও হতে পারে যে এইরকম রেজাল্ট হবে, এরকম ফলাফল ঘোষণা করব নাকি আমরা। আমি তো স্বচ্ছতা দেখছি না। আলটিমেটলি আমরা পুরনো দিনের, মানে পুরনো ব্যবস্থাপনায় আছি, হুইচ ইজ ভেরি পেইনফুল। তারপরে মনে করেন যে লোকটাকে আপনি নমিনেশন দিছিলেন দল থেকে, তাকে যদি আপনি এখন সরাই নিয়ে মোস্তফা কামাল বাইরে দেন, আমি নিশ্চিত করে বলতে পারি যে সেই লোকটা চেষ্টা করবে মোস্তফা কামাল যাতে ফেল করে। কারণ একবার পাশ করার পর ওই সিটটা যদি পেয়ে যায়, তার দলেরই অন্য কেউ, ওটা পার্মানেন্ট হয়ে যায় মোটামুটি। আমাদের দেশের রাজনীতিগুলো আমরা দেখি, এরা কেউ পাস না করার মানেই হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ার হবে না। আর এরা পাস করার মানে, আমি বলে দিচ্ছি, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেই পাস করতে হবে। এবং এই নির্বাচন নিয়ে পরবর্তীকালে প্রশ্ন আসবে। এবং যে কংগ্রেসম্যানের কথা বললেন, ইনক্লুসিভ নির্বাচন করতে বলছে, তাতে যদি কোনো কারণে নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগের বিচারটা হয়ে যায় আর তাদেরকে মাঠে ছেড়ে দেওয়া হয়, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি নির্বাচনের মাঠটা কোথায় যাচ্ছে। আওয়ামী লীগ মাঠে ছেড়ে দেওয়ার মানেই কিন্তু সিনারিও ভিন্ন হয়ে যাবে। আপনার বক্তব্য আমরা পরিষ্কার। বারবার একটি কথা বলছিলেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং কথা বলছিলেন, আরেকটি মার্কিন কংগ্রেসম্যানদের চিঠির ব্যাপারে বলছিলেন। আপনি শেষ করবেন সংক্ষেপে যদি। সংক্ষেপে শেষ করব। রাজা কবি খুব চমৎকার করে একটা জিনিস এনেছেন, এটা অবশ্যই বিশ্লেষণের দাবি রাখে, নিশ্চয়ই ভবিষ্যতে এটা নিয়ে কথা হবে। যে সমঝোতা নির্বাচনে হয়, কিন্তু সেটা কখন? আপনার সক্ষমতা জানান দেওয়ার পর। কোনো সক্ষম লোকের সাথে যদি আমার, সক্ষম বলতে পার্লামেন্টের কাজকর্মে, সংসদীয় কাজকর্মে দক্ষ লোকের সাথে যখন সমঝোতাটা হতো, তখন এটার একটা বুঝ ছিল যে সংসদীয় রাজনীতিকে আরও হেলদি করার একটা বুদ্ধি আছে এখানে আরেকটা বিষয় তো আছে। একটা সময় কথা ছিল যে মার্কা কি বলা যায়, তাল গাছ বা কলা গাছ, এটা বোঝানো হতো যে জনপ্রিয়তার প্রশ্নে, যে তাল গাছ বা কলা গাছ মার্কা থাকলেও পাশ করা যায়, যদিও বাস্তবে মার্কা দুইটা নাই। আরেকটা বিষয় তো আমরা কত কথা বলি নানান কিছু নিয়ে, এই কয়েকদিনে কোনো দল থেকে একটা কথা কিন্তু আসেনি, যে বারবার বলছেন পার্লামেন্ট অথবা সংসদ, ওখানে কাজটা কি
আইন তৈরি করা, অথবা আইন সংস্কার করা, অথবা আইন সময় উপযোগী করা। আমরা এই 24-এর বিপ্লবের পরও কিন্তু এই নিয়ে কথা শুনিনি, অনেক কিছু নিয়ে কথা শুনেছি। পার্লামেন্টের রাজ্জাকি ভাই যেটা ইঙ্গিত করেছেন যে ঘন্টার পর ঘন্টা ওখানে ওনারা কি আইন নিয়ে কাজ করেন? ম্যাক্সিমাম কিন্তু কাজ করেন রড সিমেন্ট নিয়ে, ইট সুরকি নিয়ে, অর্থাৎ কন্ট্রাক্টরে আরে পার্লামেন্টে কেন্দ্রে গিয়ে দেন কি হয়? চোরা কারবারি নিয়ে পর্যন্ত করেন, যেটা আমাদের কাছে একদম প্রমাণিত। আমাদের মাননীয় সাহেব লাশ পড়ে গেছে চোরা কারবারি করতে গিয়ে ভারতে। আমাদের মাননীয় গ্রেপ্তার হয়েছেন কুয়েতে মানব পাচার করতে গিয়ে। তো ওই জায়গাটা থেকে কিন্তু আমরা একটা উদ্ধার পেতে পারতাম এবার, যে সংসদটাকে গুণে মানে সমৃদ্ধ করতে, যে সংসদ বোঝে, একটু একটু হইলেও আইন বোঝে, এইসব লোকদেরকে সংসদে নিলে অন্তত সংসদের নামে এই যে বাণিজ্য করা, কন্ট্রাক্টারি করা, ঠিকাদারি করা, যে ওই রাস্তাটা একটু একটু বন্ধ হতে পারতো। পুরো বন্ধ করা যাবে না, কিন্তু অন্তত রাষ্ট্রে না যাবে। মোস্তফা কামাল ভাই, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এবং ইনক্লুসিভ ব্যাপারে আসি, আমরা শেষ করব একেবারে। ইনক্লুসিভ কথাটার অর্থ ইদানিং আমরা যেভাবে তর্জমা করছি, আগে সেটারে বেশি বেশি করে বলতাম পার্টিসিপেটরি, ইদানিং বলছি ইনক্লুসিভ। ইনক্লুসিভ অর্থ বাংলা তর্জমা করছি যে আওয়ামী লীগ সহ যেটা হবে ওইটার নাম ইনক্লুসিভ। সব দল নিয়ে না, এটার একদম মেনশন করে ফেলা এখন হয়। মিনিং হলো একদম আওয়ামী লীগ বলে যে আওয়ামী লীগকে সহ নিলে ওইটা ইনক্লুসিভ। তো এগুলোর মধ্যে উদ্দেশ্য আছে। তো যেহেতু আমরাও রাজনীতি করি না, আপনি আমরা তিনজনে এখানে কেউ রাজনীতি করি না, সেটা রাজনীতিবিদরা চিন্তা বুঝবেন, চিন্তা করুক, ভুল হলে ভুগবেন। আবার নিজেরাও যদি কখনো এই ধরনের ভুলে পড়েন, হয়তো নিজেরা আবার কিন্তু যুক্তরাষ্ট্রের অবস্থান কি? হঠাৎ করে যুক্তরাষ্ট্র তাদের ওই তাগিদ দেওয়া অবশ্যই সঠিক, অবশ্যই সঠিক। তারা রাজনীতি, বিশেষ করে গণতন্ত্রায়নে, যদিও তারা বলেছে যে দেশে দেশে গণতন্ত্রের প্রশ্নে তারা এ নিয়ে আর মাথা ঘামাবে না, কোন দেশে কে ক্ষমতায় আসবে এ নিয়ে মাথা ঘামাবে না। কিন্তু যখন এটা যোগ হয়ে গেল যে তারাও আমাদেরকে একটা তাগিদ দিচ্ছেন, বোঝা গেল যে তাদের আগের অবস্থানে তারা নেই। আসলে তারা বাংলাদেশ সহ বিভিন্ন দেশের গণতন্ত্রায়নে এখনো শরিকানা চান অথবা ভূমিকা রাখেন। জি, আবহাওয়া রাজ্জাকি ভাই শেষ করতে চাচ্ছি। আপনি একটা জিনিস আমি বলি, যে আপনি বললেন যে ইউএস হঠাৎ করে যে বিষয়টা আমরা আজকেই দেখলাম এই চিঠিটি। হ্যাঁ, তো এই চিঠি যৌক্তিক, এবং আপনি যদি ইনক্লুসিভ, এতে তো ভাই আপত্তি থাকার কথা না, আমাদের কেন থাকবে? কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই সরকার সিদ্ধান্ত নিয়েছিল বিচার পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। এটা যদি সব দলগুলো মেনে নিত এবং গভর্নমেন্টকে ডিস্টার্ব না করতো, আমি হাতে কলমে আঙ্গুল দিয়ে দেখাইতে পারবো ফ্রম ডে ওয়ান রাজনীতিবিদরা, প্রশাসনরা সরকারকে ডিস্টার্ব করছে। ডিস্টার্ব না করলে নির্বাচন বিচারগুলো আরও আগে হয়ে যেত, তারপর যদি নির্বাচন দিত কোনো অসুবিধা নাই। এখন এইখানে একটা সুর মিলে যায়। আমাদের প্রতিবেশী দেশ কিন্তু চাইছে ইনক্লুসিভ নির্বাচন, চাইছে, এবং নির্বাচন হোক একটা সুন্দর নির্বাচন। আজকে যখন ইউএস বললো এই কথাটা, এটার মানে হচ্ছে, আমার কাছে মনে হয় বাংলাদেশের পলিটিক্যাল ইস্যুতে তারা দুইজন কোথাও একটা জায়গায় একটা ঐক্যমত্যে আসছে বলে আমার কাছে মনে হচ্ছে। তারা আমাদেরকে নিয়ে খুব ভাবছেন জিও পলিটিক্সের কারণে। এবং জিও পলিটিক্সের কারণে যদি আপনি চিন্তা করেন, এখানে বিশেষ করে আমেরিকার জন্য চায়না একটা ফ্যাক্টর। তো সেক্ষেত্রে বাংলাদেশের অস্তিত্বের পরে, বা বাংলাদেশকে যদি কেউ ব্যবহার করতে বা কাজে লাগাইতে চায়, সেক্ষেত্রে নিকট প্রতিবেশী একমাত্র ভারত। সুতরাং আমেরিকা যদি তার ভূ রাজনীতির প্রভাব চিন্তা করে, তাহলে এই একটা আন্ডারস্ট্যান্ডিং হতে পারে, যার আলোকে এই কথা আসতে আসলে সামনেই সেটি বোঝা যাবে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানে শেষ করছি। কাল আবার দেখা হবে ঠিক রাত 12টায়।